আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রমজান মাসের আগে বা রমজান মাসের মাঝখানে কিছু বাজার করা হয়েছিল, তো সেইগুলো তো আর রিফিল করা হয়নি। দেখা গেল যে এক একটা জিনিস যখন দরকার পড়ে তখন মনে হয় যে এই জিনিসের দরকার বা ওই জিনিসের দরকার, কিন্তু এইগুলা তো যার খালি। তো আজকে হাতে একটু সময় ছিল, তো প্রত্যেকটা জিনিস আমি ভরে নিচ্ছিলাম। আর হাতের কাছে যদি মনে করেন জিনিসগুলো থাকে তাহলে খুঁজতে এত বেশি সময় লাগে না, আর ঝটপট কাজ হয়ে যায়। তো সব জারগুলাই কিন্তু খালি ছিল, তো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জারেই ভরে নিয়েছি। এখানে দেখেন কিছু সুজিয়ে নিয়েছিলাম পিঠা খাওয়ার জন্য। তো পিঠা তো আর করা হয়নি, তো ভাবছি ঈদে কিছু পিঠা করব, তো এই সুজির জারটাও কিন্তু ভরে নিলাম। অন্যদিকে হচ্ছে এলাচ নিয়ে এসেছিলাম। আর এইখানে গরম মশলার যে দাম, বাবারে বাবা, তো ভাবছি দেশে যখন যাব তো এই যে এলাচ, তেজপাতা, দারচিনি এগুলা নিয়ে আসবো। এই যে পরিমাণ মানে এখানে এই টাকা খরচ করে কিনবো, এর থেকে দ্বিগুণ পরিমাণ এই টাকা দিয়েই কিন্তু আনা যাবে দেশ থেকে। তো মাছ মাংস যেটাই করি না কেন গরম মশলা তো লাগেই। আর গরম মশলা ছাড়া মনে করেন যে তো আসলে চলাই যায় না। তো বাসায় এলাচের মানে ছিল না, তো এলাচটাও নিয়ে আসলাম। তো এই যে সবগুলো রিফিল করতেছি আর ভাবতেছি যে দেশে যখন যাব সব কিছুই তো মোটামুটি আনবো, তো গরম মশলাটাও সাথে আনবো, এটা আর রেখে আসবো না। আর চিয়া সিডটাও ভরে নিয়েছি। আর রমজান মাসে সাধারণত গ্যাসের প্রবলেম দেখবেন যে একটু না একটু থাকেই। আমরা সাধারণত যেটাই খাই না কেন সেটাতেই মনে করেন যে গ্যাসের প্রবলেমটা একটু বেড়েই যায়। সারাদিন রোজা থাকার পর একটু চিয়া সিড বা একটু তোকমা দানা দিয়ে শরবত খেলে একটু ভালো লাগে। তো আজকে এই বাজারগুলা করলাম, একটু চিয়া সিড, একটু তোকমা দানা এগুলো কিনে নিয়ে আনলাম যে ইফতারের সময় একটু শরবত করে খাওয়া যাবে, বা এমনিতেই খালি পানির সাথেও কিন্তু খাওয়া যাবে। এখানে হচ্ছে কালো যে গোলমরিচের গুঁড়া সেটাও নিয়ে আসলাম, এটাও প্রায় রিফিল করে দিলাম। জারটা প্রায় অর্ধেক হয়ে গেছিল, সেটাও নিয়ে আসলাম। প্রত্যেকটা জিনিস সব জায়গায় সুন্দর করে রেখে দিলাম, যেহেতু কাজের স্বার্থে বা কাজের জন্য সব কিছুই যাতে পাওয়া যায়। যখন বিয়ের আগের কথা বলি, ছোট ছিলাম বা বিয়ের আগের যে কথাগুলা সেগুলা যদি মনে হয় এখন মাঝে মাঝে হাসিই পায় যে এই যে আমার যে ছোট্ট সংসার, আমরা দুইজন মানুষ, ছোট্ট আমাদের সংসার, এই সংসারের মধ্যে যে এত মায়া মমতা, এত ভালোবাসা, এই ভালোবাসা যে কোথায় ছিল, এই ভালোবাসা যে একটা সংসারের জন্য থাকে, প্রত্যেকটা মেয়ের একটা সংসারের জন্য যে এত ভালোবাসা থাকে সেটা আসলে হয়তো বা আমরা কেউ জানি না বা কেউ বুঝতে পারি না। প্রত্যেক মেয়ে কিন্তু বিয়ের আগে সংসার কী জিনিস বা সংসারের ভালোবাসা কী জিনিস সেটা কিন্তু সে বোঝে না, বিয়ের পরেই কিন্তু বোঝে। আমার কথাই যদি আমি বলি, সংসারের মায়াটা কি, সংসারের ভালোবাসাটা কি, সেটা তো বুঝতাম না। কিন্তু এখন বিয়ের পরে সংসার নিয়ে মানে যতটুকু চিন্তা করি, যে পরিমাণ চিন্তা করি বা সংসারের জন্য একটা ভালোবাসা, একটা আবেগ, একটা মায়া তৈরি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না, বা এই নিয়ে তো কোনো চিন্তাধারাই ছিল না। তখন মনে হতো বাবার হোটেলে আছি, মার হোটেলে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, লেখাপড়া করতেছি, এটাই ছিল জীবনের একটা সময়। বা মা বাবা যখন বলতেন যে কেমন চলছে পড়ালেখা, তখন কিন্তু পড়ালেখা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হতো, এই সংসার নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথাই ছিল না। আর এখন তো মনে হচ্ছে আমার এই সংসারটাই হচ্ছে আমার একটা বেঁচে থাকার অবলম্বন। এই সংসারের মধ্যে এত মায়া জড়িয়ে গেছি, তো মাঝে মাঝে মনে হয় আমার এই ছোট্ট সংসারে যদি এত ভালোবাসা, এত মায়া থাকতে পারে, তাহলে যাদের ছেলে মেয়ে নাতি, তারপরে হচ্ছে যাদের বড় সংসার, তারা হয়তো বা আরও অনেক মায়ায় জড়িয়ে আছেন। কারণ যত বেশি বড় সংসার হবে তত বেশি কিন্তু মায়াটা আরও বেশি টানবে বা আরও মায়াটা কিন্তু আকৃষ্ট করবে।
তো এই যে কথাগুলা কেন বললাম, এই কথাগুলা বলার কিন্তু একটাই কারণ, যারা আপনারা মনে করেন যে বিয়ের আগে বা বিয়ের পরে, অনেকেই মনে করেন না যে বিয়ের আগেই কিন্তু আমি ভালো ছিলাম। বিয়ের আগে ভালো ছিলাম সেটা ঠিক কথা, বিয়ের পরেও কিন্তু আপনি ভালো আছেন, সেটা একবার চিন্তা করবেন। আপনার যদি সংসারের মধ্যে 10টা খারাপ দিক থাকে, 10টা খারাপের মধ্যে না হলে আপনি 5টা ভালো দিক খুঁজে পাবেন। এই ভালো দিকের জন্য মনে করেন যে আপনার সংসারটাই কিন্তু আপনার একটা মায়ার জায়গা হয়ে উঠেছে। এটা কিন্তু আমি আমার সংসার দিয়ে বুঝতে পারতেছি। অনেকেই সংসারী হয়ে গেছেন বা পুরোপুরি সংসারী হয়ে গেছেন, তারা হয়তো বা আমার এই কথাটার অর্থ বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম। আসলে আমাদের মেয়েদের জীবনে সংসারই হচ্ছে একটা বড় জায়গা, যে যতটুকু আমরা সংসারে সময় দিতে পারবো তার মায়া কিন্তু তত বেশি কাজ করবে। আজকে ইফতারের জন্য আমি একটু পোলাও রান্না করে নিয়েছি। তো কিভাবে পোলাওটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখলেন যে পোলাওটা যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করলাম, সাথে একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর প্রথমেই কিন্তু আপনারা দেখলেন যে আমি কিছু আলু আর কিছু ডিম ভিজিয়ে রেখেছি, সেটাও আমি পোলাওতে দিব। এখন আমি চিয়া সিড আর তোকমা দানা এগুলো ভিজিয়ে নিচ্ছি, যেহেতু ইফতারের প্রায় বেশি সময় নেই, এখন প্রায় আজান দেওয়ার আরও মনে হয় 10 থেকে 15 মিনিট বাকি আছে। তো এগুলো আমি একটু ভিজিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো একটু অ্যাক্টিভ হওয়া দরকার। এগুলো একটু ফুলে যদি না উঠে তাহলে কিন্তু খাওয়া যায় না। তো এগুলো আগে থেকে একটু ভিজিয়ে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে পোলাওটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সময় আর সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমি পোলাওগুলা দেখব। দেখেন যে পোলাওটা প্রায় কিছু সিদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেক সিদ্ধ হয়েছে, পুরোটাও কিন্তু সিদ্ধ হয়নি। এখন যে আলু ডিমগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এইভাবে বাসায় একবার রান্না করে দেখতে পারেন, বিরিয়ানির স্বাদ পাবেন। এবং ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে, অনেক সময় বাচ্চারা কিন্তু বায়না করে যে বিরিয়ানি খাবে, কিন্তু তখন যদি ঘরে মাছ মাংস না থাকে, আলু কিন্তু আমাদের বাসায় সবাই থাকে, আলু ডিম এইগুলো কিন্তু প্রাইমারি খাবার, এগুলো কিন্তু সবার বাসায় থাকে। তো এইভাবে রান্না করে কিন্তু আপনারা বাচ্চাদের দিতে পারেন। এখন আমি এই যে ট্যাংটাও গুলিয়ে নিচ্ছি। এখন চিয়া সিড আর তোকমার সাথে ট্যাঙের যে শরবতটা সেটাও কিন্তু গুলে নিলাম। ইফতারের তো বললাম যে সময় বেশি নাই, এই সময়টাতে সব কিছু একটু তাড়াহুড়া করে করা লাগে। এখন দেখুন বিরিয়ানিটা কত সুন্দর আর পারফেক্ট ঝরঝরা হয়ে গেছে। বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, যে যেটাই বলেন না কেন, আমি তো বিরিয়ানিই বলবো, যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি, আলু আছে, ডিমও আছে সাথে, আমি এটাকে বিরিয়ানিই বলবো। তো এখন আমি প্লেটে নিয়ে নিব। এইভাবে আপনারা বাচ্চাদের রান্না করে দিতে পারবেন, বা বাসায় ইফতারির আইটেমে হালকা পাতলা খাবারের সাথে এই পোলাওটাও কিন্তু রাখতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক কিছু বায়না করে খেতে চায় না, বা অনেক সময় দেখা যায় মাছ মাংস ঘরে থাকে না, তো তাদের এভাবে কিন্তু রান্না করে দিতে পারেন, তারা কিন্তু অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পারে। আর আপনাদের নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, যেহেতু আপনাদের তো আর খাওয়াতে পারবো না, তাই আপনাদের সাথে নিয়েই বসলাম। আর বিশেষ করেন তরকারিটাও অনেক মজার হয়েছে, সেই সাথে পোলাও বা বিরিয়ানি যেটাই বলি না কেন রান্না করছি সেটাও অনেক বেশি মজা হয়েছে। খুব আনন্দে আর তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা আসতে পারেন, আপনাদেরও দাওয়াত রইল। আর যদি আসতে না পারেন তাহলে আমি যেভাবে রান্নাটা করেছি আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাসায় আপনারা এভাবে রান্না করে নিতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে আপনারা এভাবে বসে খেতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে বাচ্চারা যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু খুবই কম মশলায় এভাবে রান্না করে দিতে পারেন, দেখবেন যে তারা অনেক তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারে। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে করবেন। আর যারা নতুন বন্ধু হবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকেই সাবস্ক্রাইব করেন না, আবার অনেকেই দেখা যায় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা তুলে নেন। আসলে এরকম করবেন না, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই। তো সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, ফুল ওয়াচ করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।